তোমাদের সামনে আবার আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে সিরিজটা চলছিল যে টেন্ডার অ্যান্ড অ্যাকাউন্টস 6 সেমিস্টারের, সেই সাবজেক্টের ইউনিট 1-এর অলরেডি আমি সাজেস্টিভ কিছু কোশ্চেন আলোচনা করেছি, যেগুলো তোমাদের সামনের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। তো আজকে আমার এই ইউনিট 2 টপিকের নাম হচ্ছে কন্ট্রাক্টস, তার 10টা সাজেস্টিভ কোশ্চেন আমরা আলোচনা করব। ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মন দিয়ে শুনবে, আমি যতটা সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন কন্ট্রাক্ট অ্যান্ড স্টেট ইট অবজেক্ট অ্যান্ড টাইপস অফ কন্ট্রাক্ট। তো প্রথমে যে কোনো টপিকের ক্ষেত্রেই বা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রেই যে নাম দিয়ে টপিকটা শুরু বা যে কনসেপ্ট নিয়ে টপিকটা তৈরি, তার ডেফিনেশনটা অবশ্যই মাস্ট তোমরা পড়ে যাবে, এবং সেটা কী জন্য আমি পড়ছি চ্যাপ্টারটা, মানে তার অবজেক্টিভগুলো কী কী, পারপাসগুলো কী কী, সেগুলো তোমরা কিন্তু পড়ে যাবে। তো প্রথমের কোশ্চেনটা যেটা বলেছি, ডিফাইন কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট বলতে কী বোঝা যায়? একটা কাজকে কোনো পার্সন বা ফার্ম কোনো সার্টেন কন্ডিশন এবং টার্মসের মধ্যে দিয়ে কাজটা সম্পূর্ণ করবে, তাকেই বলা হয় কন্ট্রাক্ট। মানে এক প্রকার একটা অ্যাগ্রিমেন্ট ওনারের সাথে কন্ট্রাক্টর বলতে কোনো পার্সন বা কোনো ফার্মের একটা অ্যাগ্রিমেন্ট, যাকে বলা হয় কন্ট্রাক্ট। তাহলে এর অবজেক্টিভগুলো কী কী, কেন আমরা কন্ট্রাক্ট করব, বা এই উদ্দেশ্যগুলো কী কী, এর লক্ষ্যগুলো কী কী। টু এক্সিকিউট দ্য ওয়ার্ক বাই এক্সপিরিয়েন্স পারসন, একটা এক্সপিরিয়েন্স পারসন দিয়ে তুমি কোনো কাজকে সম্পন্ন করতে পারবে। বিভিন্ন রকম লেটেস্ট মেশিনারি এবং টেকনিক দিয়ে তুমি কাজটা সম্পন্ন করবে, তাহলে কাজটা আরও ভালো হবে। রেটটা তোমাকে দেবে কন্ট্রাক্টর, সেটা হচ্ছে সমস্ত দিক বিবেচনা বিচার করে দেবে, মানে সব থেকে লোয়েস্ট কস্টটাই তোমাকে দেবে, যাতে তোমার কস্ট এফেক্টিভ হয় ব্যাপারটা। আর তারা কিন্তু বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন যেহেতু নিয়েছে, তাহলে তারা কাজটা স্পেসিফিকেশন অনুযায়ী করবে। তাহলে এই কয়েকটা তার অবজেক্টিভ গেল কন্ট্রাক্টের। এবার টাইপ অফ কন্ট্রাক্টগুলো কী 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 বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট আছে, তার মধ্যে হচ্ছে লামসাম কন্ট্রাক্ট, আইটেম রেট কন্ট্রাক্ট, পার্সেন্টেজ কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট, আর হচ্ছে ডেমোলিশন কন্ট্রাক্ট, ফি কন্ট্রাক্ট, টার্গেট কন্ট্রাক্ট, নেগোসিয়েটেড কন্ট্রাক্ট, আর মেটেরিয়াল সাপ্লাই কন্ট্রাক্ট। এবার কোন প্রকার কন্ট্রাক্ট কিভাবে কাজে লাগে সেটা তোমাদের এখানে আলোচ্য বিষয়। তো আমি এই যে কন্ট্রাক্টের নামগুলো লিখেছি, তার সঙ্গে একটা কোশ্চেন আলোচনা করে দেবো যে এই কন্ট্রাক্টগুলো কোথায় সুইটেবলভাবে ইউজ করা যায়, বা কোন কাজের ক্ষেত্রে কোন কোন কন্ট্রাক্ট ইউজ করলে তোমার সুবিধা হবে। দেখো সেটা আমি একটা লাস্ট কোশ্চেনে দিয়েছি, লিস্ট এনি 4 টাইপ অফ কন্ট্রাক্ট উইথ দেয়ার সুইটেবিলিটি। ঠিক আছে, তাহলে তোমাদের যে এই যে কন্ট্রাক্টগুলো বললাম, এই কন্ট্রাক্টগুলো কোথায় তোমার সুইটেবল হয় দেখে নাও। যে লামসাম কন্ট্রাক্টটা আমি ইউজ করব স্মল ওয়ার্কের জন্য, আইটেম রেট কন্ট্রাক্টটা আমি ইউজ করব লার্জ ওয়ার্কের জন্য। আইটেম রেট মানে কি, প্রত্যেকটা আইটেমের রেট ওর কন্ট্রাক্টর ফিক্সড করে দেয়, একটা সার্টেন অ্যামাউন্টে ফিক্সড করে, এবং প্রত্যেকটা আইটেমের উপর সে রেট ফিক্সড করবে। লামসাম কন্ট্রাক্টটা হচ্ছে স্মল ওয়ার্কের ক্ষেত্রে, আইটেম রেট কন্ট্রাক্টটা হচ্ছে লার্জ ওয়ার্কের ক্ষেত্রে, কনস্ট্রাকশন ওয়ার্ক। পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট, এটা ইউজ করা হয় এনি টাইপ অফ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্ক। লেবার কন্ট্রাক্টটা কি, যেখানে মেটেরিয়ালটা গভর্নমেন্ট সাপ্লাই করবে। ঠিক আছে, যেখানে মেটেরিয়ালটা গভর্নমেন্ট সাপ্লাই করবে বা ওনার সাপ্লাই করবে, আর অনলি তোমার লেবার এনগেজ করতে হবে, সেই রকম জায়গাতে আমার লেবার কন্ট্রাক্ট ইউজ করা যায়। ডেমোলিশন কন্ট্রাক্ট কিং, ডেমোলিশন কন্ট্রাক্টটা হচ্ছে কোনো একটা ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোনো একটা পুরনো স্ট্রাকচারকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে যে কন্ট্রাক্ট আমরা ইউজ করি, তাকে বলা হয় ডেমোলিশন কন্ট্রাক্ট। নেগোসিয়েট কন্ট্রাক্টটা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে কি হবে, শর্ট টাইমে তোমাকে কাজটা উদ্ধার করতে হবে, এবং কাজটা খুব ইম্পর্ট্যান্ট, এবং শর্ট টাইমের মধ্যে করতে হবে, শর্ট নোটিসে করতে হবে, সেই রকম কাজের ক্ষেত্রে নেগোসিয়েটেড কন্ট্রাক্ট ইউজ করা হয়। তো আমি 4টে কন্ট্রাক্ট ইউজ করতে বলেছি, তো তোমরা প্রথম 4টেকে লিখবে, এবং কোন কাজের ক্ষেত্রে, স্মল ওয়ার্কের ক্ষেত্রে, লার্জ ওয়ার্কের ক্ষেত্রে, প্রাইভেট আর গভর্নমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, আর যে মেটেরিয়ালসটা যেখানে গভর্নমেন্ট বা ওনার সাপ্লাই করবে সেরকম কাজের ক্ষেত্রে শুধুমাত্র লেবার যেখানে তোমাকে দিতে হবে, সেই কন্ট্রাক্টকে বলা হয় লেবার কন্ট্রাক্ট। তাহলে 1 আর 10-এর কোশ্চেনটা আমি আলোচনা করলাম। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ডেসক্রাইব এনি 4 রিকোয়ারমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে,
তাহলে 4টে রিকোয়ারমেন্ট বলেছে ভ্যালিড কন্ট্রাক্টের জন্য কি কি রিকোয়ারমেন্ট, সেটা 4টে দরকার। যেমন হচ্ছে কন্ট্রাক্ট তোমার যে রিটেন করা থাকবে বা কন্ট্রাক্টে যেটা লিখে থাকবে সেটা যেন বোথ পার্টি মানে গভর্নমেন্ট বা ওনার আর যে কন্ট্রাক্টর বোথ পার্টির যেন সাইন সিগনেচার থাকে, ঠিক আছে, ফার্স্ট রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, যে সাবজেক্ট ম্যাটার, যে কাজটা আমি করতে যাচ্ছি বা যে সাবজেক্টে আমি অ্যাগ্রিমেন্টটা করছি সেই সাবজেক্টটা যেন লিগ্যাল আর ডেফিনাইট হয়, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি, পার্টি মাস্ট বি কম্পিটেন্ট, মানে কি দুটো পার্টিই যেন কাজটা ক্যারি আউট করতে সক্ষম থাকে। অ্যাটেস্টেড বাই দ্য উইটনেস, কন্ট্রাক্টর শুড বি অ্যাটেস্টেড বাই রেসপন্সিবল পারসন অর অফিসার। তাহলে কি এই যে কন্ট্রাক্টটা যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাটেস্টেড করবে কোনো রেসপন্সিবল গভর্নমেন্ট অফিসার বা কোনো রেসপন্সিবল পারসন। তাহলে এই 4টে রিকোয়ারমেন্ট কিন্তু ভ্যালিড কন্ট্রাক্টের জন্য খুব জরুরি। 3 নম্বর কোশ্চেন দেখো কি লেখা আছে, এক্সপ্লেন আইটেম রেট, কস্ট প্লাস পার্সেন্টেজ, কস্ট প্লাস ফিক্সড কন্ট্রাক্ট উইথ ইস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আইটেম রেট কন্ট্রাক্টটা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে প্রত্যেকটা আইটেমের রেট কন্ট্রাক্টর কোট করে। একটা রেট ধরো সামথিং দেওয়া আছে যে 100 টাকা, সে দেখে নেবে যে ওই আইটেমটা কন্ট্রাক্টর 100 টাকাতেই করতে পারবে না তার থেকে কম রেটেও করে দিতে পারবে না তার থেকে বেশি রেট লাগবে। একটা এস্টিমেটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের রেটকে কন্ট্রাক্টর কোট করে, ঠিক আছে। এর বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, সেগুলো তোমরা দেখে নেবে একটু। কস্ট প্লাস পার্সেন্টেজ মানে এখানে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য এস্টিমেট সেটা তো থাকছে, তার সঙ্গে কি করা হয় কন্ট্রাক্টরকে বেনিফিট দেওয়ার জন্য কিছু পার্সেন্টেজ এক্সট্রা করে ধরে নেওয়া হয়। এতে কন্ট্রাক্টরের সুবিধা হয় আর গভর্নমেন্টের বা ওনারের কি সুবিধা হয়, কাজটা ভালোভাবে ওরা এক্সিকিউট করতে পারে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে। কস্ট প্লাস ফিক্সড কন্ট্রাক্ট মানে কি, এখানে হচ্ছে অ্যাকচুয়াল কস্টটা থাকছে আর এখানে কিছু পার্সেন্টেজে কস্ট প্লাস পার্সেন্টেজে কী হয় কিছু পার্সেন্টেজ কস্ট ওরা এক্সট্রা ধরে নিচ্ছে। আর এখানে কি হবে, কাজ শুরুর আগেই অ্যাকচুয়াল কস্টটা তো থাকছে তার সঙ্গে প্লাস ফিক্সড কন্ট্রাক্ট মানে একটা সার্টেন অ্যামাউন্ট ফিক্সড যেটা ওরা কন্ট্রাক্টর পাবেই। এতে কি করা হয়, কোনো কন্ট্রাক্টরের কোনো লস হয় না এবং কন্ট্রাক্টর কোয়ালিটি মেনটেন করে গভর্নমেন্টকে কাজটা তুলে দেয় বা ওনারকে কাজটা তুলে দেয়। এক্সপ্লেন দ্য বিওটি প্রজেক্ট উইথ রেসপেক্ট টু ইটস অবজেক্টিভ, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, গিভ 2 এক্সাম্পল অফ বিওটি প্রজেক্ট। তাহলে বিওটি প্রজেক্ট বলতে কি বোঝা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। বিওটির ফুল ফর্ম কি, বিল্ড অপারেট ট্রান্সফার, টি ফর ট্রান্সফার, ও ফর অপারেট আর বি ফর বিল্ড। তাহলে বিল্ড অপারেট ট্রান্সফার। বিওটি প্রজেক্ট হচ্ছে এমন একটা এগ্রিমেন্ট যেখানে প্রাইভেট সেক্টর বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড করছে। ফার্স্টে একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারকে ফার্স্টে বিল্ড করছে, তারপর কি করছে অপারেট করছে এবং তারপর ট্রান্সফার দ্য ওনারশিপ অফ দ্য প্রজেক্ট টু দ্য গভর্নমেন্ট। তাহলে এই জন্য নাম হয়েছে বিল্ড অপারেট ট্রান্সফার প্রজেক্ট। তাহলে এর অবজেক্টিভগুলো কী কী বা তার সেলিয়েন্ট ফিচার্সগুলো কী কী, প্রথমে যেটা বললাম যে সে বিল্ড করছে, অপারেট করছে এবং ট্রান্সফার দ্য ওনারশিপ টু দ্য গভর্নমেন্ট, এটা একটা ফিচার্স। এখানে ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচারটা খুব দ্রুত সম্পন্ন হয়, ফাস্ট ডেভেলপমেন্ট হয়। এই বিওটি প্রজেক্টের ফার্স্টে দুটো এক্সাম্পল বলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেস হাইওয়ে, বরোদা আহমেদাবাদ হাইওয়ে NH যেটা 8, নাগপুর এক্সপ্রেস হাইওয়ে NH 50। এইগুলো করছে এই হাইওয়ের এই টাকাটা এই যে টাকাটা কোথা থেকে আসবে, এই হাইওয়েতে দেখবে বিভিন্ন জায়গায় টোল লাগানো থাকে যেখানে ট্যাক্স তোলে তোমার হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা করছে প্রাইভেট সেক্টর তারা কিন্তু ট্যাক্স তোলে, সেই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এর মেনটেনেন্সের এই রাস্তার যে মেনটেনেন্স করা হয় 2 বছর 5 বছর 7 বছর ছাড়া ছাড়া সেইগুলো কিন্তু এই মেনটেনেন্সের টাকাটা কিন্তু ট্যাক্সের মাধ্যমে উঠে আসে, ঠিক আছে। আর এখানে কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক খুব ভালো হয়, খুব উন্নত মানের কাজ হয়। এখানে তোমার অ্যাডভান্টেজ কি, অ্যাসিলারেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রজেক্ট, ইউজ অফ লেটেস্ট টেকনিক মেশিনারিজ ফর দ্য ফাস্ট কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। তোমার দ্রুত কাজটা করার জন্য কি করতে হবে, নতুন যে প্রযুক্তিবিদ্যা বা নতুন যে মেশিনারিজগুলো এসছে রোড ডেভেলপমেন্ট করার জন্য সেগুলো ইউজ করতে হবে। তাহলে সেগুলো এখানে ইউজ হয়, এগুলো একটা অ্যাডভান্টেজ কারণ ফাস্ট ডেভেলপমেন্ট হয় বা ফাস্ট কাজটা বা প্রজেক্টটা সম্পন্ন হয়। ডিসঅ্যাডভান্টেজ কি, নট সুইটেবল ফর দ্য স্মল ওয়ার্ক, এটা কোনো ছোটোখাটো কাজের জন্য কিন্তু বিওটি প্রজেক্টটা সম্ভব না।
ঠিক আছে। বিওটি প্রজেক্ট হচ্ছে বড় কাজের জন্য, এনএইচ মানে হাইওয়ে যেখানে তৈরি হচ্ছে সেখানে বিশাল বড় কাজ, লং দিনের কাজ, অনেক দিন ধরে কাজটা চলবে, দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ কি এর, যে ট্রানজাকশন কস্ট ইজ ভেরি হাই, যেহেতু দ্রুত কাজটা করছে, লেটেস্ট মডেলের টেকনোলজি দিয়ে কাজটা করছে, লেটেস্ট মডেলের মেশিনারিজ দিয়ে কাজটা করছে, প্রচুর ম্যান পাওয়ার দরকার হচ্ছে, তার জন্য এর ট্রানজাকশন কস্টটাও খুব হাই। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু কমপ্লিট হলো, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্স 99%। হোয়াট ইজ ডেমোলিশিং কন্ট্রাক্ট? আমি বললাম ডেমোলিশিং কন্ট্রাক্টটা কি, ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য কোনো এক্সিস্টিং স্ট্রাকচারকে ভাঙতে হয়, ওটাকে ভাঙানোর জন্য যে কন্ট্রাক্ট ডাকে তাকে বলা হয় ডেমোলিশন কন্ট্রাক্ট। এবার ডেমোলিশন কন্ট্রাক্টটা বলেছে যে কিভাবে, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। মানে অন্যান্য যে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট আছে, যেমন লামসাম, আইটেম রেট, পার্সেন্টেজ, এই যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টগুলো আছে, তার থেকে ডেমোলিশন কন্ট্রাক্টটা কীভাবে ডিফার করে। দেখো, অন্য যে কন্ট্রাক্টগুলো আছে সেগুলো কি করবে, ওনার চাইবে যে এমন একটা রেট হোক, যে রেটটা আমি এস্টিমেটে ফিক্সড করেছি, এস্টিমেটে ধরো বললো যে 1 লাখ টাকায় কাজটা, এস্টিমেটে ধরা আছে যে 1 লাখ টাকায় কাজটা হবে। তো তুমি যখন টেন্ডার বের করবে, টেন্ডারের মধ্যে দিয়ে যখন কন্ট্রাক্টররা পার্টিসিপেট করবে, তো তুমি কাকে কাজটা দেবে, যে কাজটা ওই 1 লাখ টাকা থেকে কম দামে কাজটা করে দেবে, মানে তোমার যাতে খরচাটা কম হয় এবং কোয়ালিটিটা মেনটেন থাকে, এরকম একটা টাইপের তুমি কন্ট্রাক্টর চাইবে, যে তোমাকে লোয়েস্ট কস্টে তোমাকে কাজটা সম্পন্ন করে দেবে। ঠিক আছে, তাহলে এই সব যে কন্ট্রাক্ট, লামসাম, আইটেম রেট, পার্সেন্টেজ, লেবার, এখানে তুমি কি চাইবে, যে লোয়েস্ট মানে সব থেকে লো কস্টে যে কাজটা করে দেবে সেই কন্ট্রাক্টকে আমি তোমার L1 বলে মানবো, মানে ওকে আমি কাজটা দেব। ঠিক আছে, কিন্তু ডেমোলিশিং কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে ওনার চাইবে যে সব থেকে বেশি টাকা যে দেবে আমাকে কন্ট্রাক্ট, তাকে আমি কন্ট্রাক্টটা দেব। মানে কি, ওটার বিল্ডিংটা ভাঙছে, বিল্ডিংটা ভেঙে বিল্ডিংটা ভাঙার আগে কন্ট্রাক্টর বলবে গভর্নমেন্টকে বা ওনারকে বলবে যে আপনাকে আমি এই কাজের জন্য এত টাকা দিতে পারবো। ঠিক আছে, এই বিল্ডিংটা ভাঙবো এবং ওয়েস্ট মেটেরিয়ালগুলো আমি নিয়ে নেবো, বা যা যা যেরকমভাবে তোমার কন্ট্রাক্টটা হবে ওয়েস্ট মেটেরিয়ালগুলো আমি নিয়ে নেবো, আপনাকে পুরো ল্যান্ডটা যেরকম আপনি চাইছেন, যে ডেভেলপমেন্ট করার জন্য যেরকম চাইছেন, এক্সিস্টিং বিল্ডিংটা আমি ওখান থেকে সরিয়ে দেবো, তার জন্য আপনাকে আমি 2 কোটি টাকা দেবো। আরেকজন বলল 2 কোটি 10 লাখ টাকা দেবো, আরেকজন বলল 2 কোটি 15 লাখ টাকা দেবো। তো এটা তো গভর্নমেন্ট বা ওনার পাচ্ছে টাকাটা কন্ট্রাক্টরের কাছ থেকে, তো গভর্নমেন্ট বা ওনার কি চাইবে, যে সব থেকে বেশি টাকা আমাকে দেবে তাকেই আমি কন্ট্রাক্টটা দেবো। অবভিয়াসলি কি হবে, L1 কে হবে, যে 2 কোটি 15 লক্ষ টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানেই যে বেসিক পার্থক্যটা, যে সব থেকে বেশি টাকা দিচ্ছে ডেমোলিশিং কন্ট্রাক্টে তাকে L1 বলছে, আর আদার্স যে কন্ট্রাক্টগুলো আছে, লামসাম, আইটেম রেট, লেবার কন্ট্রাক্ট বা পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট, সেখানে কি করছে, সেখানে L1 কে হচ্ছে যে সব থেকে লোয়েস্ট কস্ট দিচ্ছে। মানে যদি 2 কোটি টাকার কাজ হয়, কেউ যদি বলে আমি 1 কোটি 95 লক্ষতে করে দেবো, বা 1 কোটি 92 লক্ষতে করে দেবো, তাহলে 1 কোটি 92 লাখ যে বলেছে তাকে আমি কাজটা দেবো, আর এখানে 2 কোটি 15 লাখ যে বলেছে তাকে আমি কাজটা দেবো ডেমোলিশিং কন্ট্রাক্টের ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস, কন্ট্রাক্টরের সাথে ওনারের চুক্তি হয় যে একটা এক্সিস্টিং স্ট্রাকচারের নিচে যে সার্ভিস লাইনগুলো আছে, যে জলের পাইপ লাইনগুলো আছে, কোনো ইলেকট্রিসিটি আছে, সেগুলো কিন্তু কন্ট্রাক্টর নিজের রিক্সে সরাবে বা নিজের রিক্সে কাজগুলো করবে, সেটা কিন্তু আগের থেকে কন্ট্রাক্টের মধ্যেই থাকে। বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি লেবারদের, সেগুলো কিন্তু কন্ট্রাক্টরকেই ম্যানেজ করতে হয়। ঠিক আছে, তো এই ছিল 5 নম্বরের কোশ্চেন, যে ডেমোলিশিং কন্ট্রাক্টটা কি। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট আ শর্ট নোট টার্গেট কন্ট্রাক্ট, নেগোসিয়েটেড কন্ট্রাক্ট। আমি প্রথমেই বললাম নেগোসিয়েটেড কন্ট্রাক্টটা হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে শর্ট টাইমে তোমাকে কাজটা শর্ট নোটিসে তোমাকে কাজটা করতে হবে। তাহলে সেই জন্য কি করা হয়, টেন্ডার না করে রেপুটেড কিছু কন্ট্রাক্টরকে ওনার বা গভর্নমেন্ট ডেকে নেয় নিজের অফিসে, এবং সেখানে কি করা হয়, সেখানে রেট নেগোসিয়েটেড করা হয়, যে এটার এস্টিমেট কস্ট তো
50 লাখ টাকা আছে, তো তুমি কত টাকাতে কাজটা করবে? রেপুটেড 1-2 জন কন্ট্রাক্টরকে ডেকে বা রেপুটেড সিঙ্গেল কন্ট্রাক্টরকে ডেকে রেট নেগোসিয়েশন করা হয় যে 50 লাখ টাকা আছে, তো তুমি এস্টিমেটটা দেখো এবং কত টাকায় কাজটা করে দিতে পারবে। ও বললো স্যার আমি 48 লাখ টাকায় কাজটা করে দিতে পারবো। তাহলে এই যে 2 লাখ টাকা যে শর্ট হয়ে গেল, এটা রেট নেগোসিয়েটেড হয়েছে, ঠিক আছে। বা ওনার বললো যে না ঠিক আছে 48 লাখ টাকা তুমি বলছো, তুমি 47 লাখ টাকায় কাজটা করে দাও। তো এই 47 লাখ টাকা যখন ফিক্সড হয়ে যাবে, তাহলে সেই টাকাটা হচ্ছে নেগোসিয়েটেড কন্ট্রাক্টের মধ্যে পড়ছে, এবং একটা কন্ট্রাক্টরের রেপুটেড কন্ট্রাক্টরকে ডেকে যে কাজটা করাচ্ছে এবং শর্ট টাইমের মধ্যে যে কাজটা করে দিতে হবে তাকে বলা হয় নেগোসিয়েটেড কন্ট্রাক্ট, ঠিক আছে। লিস্ট আউট দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড, 6 নম্বরটা হয়ে গেল। লিস্ট আউট দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন অফ দ্য কন্ট্রাক্ট। তাহলে কী কী ডকুমেন্টস লাগে একটা কন্ট্রাক্টরকে রেজিস্ট্রেশন করতে? লেটেস্ট ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, প্রুফ অফ ফিনান্সিয়াল স্ট্যাটাস, সলভেন্সি সার্টিফিকেট, লিস্ট অফ মেশিনারিজ দেয়ার এবং দেওয়ার কন্ডিশন, তার কী কী মেশিনারিজ আছে, সে কী কী মেশিনারি পারচেজ করেছে বা কী কী ভাড়া নেবে, তার আন্ডারে কোন কোন ইঞ্জিনিয়ার কাজ করে এবং তাদের কোয়ালিফিকেশন কী, টেকনিক্যাল স্টাফদের কোয়ালিফিকেশন কী, ঠিক আছে, তাদের কতদিন এক্সপিরিয়েন্স আছে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। প্রফেশনাল ক্যাপাসিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাটাস্টেড ফটোকপিজ অফ পার্টনারশিপ ডিড ইফ এনি, যদি সে কোনো পার্টনারশিপে কাজটা করে তাহলে পার্টনারশিপের ডিড কোনো আছে কি না সেটা যদি থাকে তাহলে সেটা সাবমিট করতে হবে, এবং রেজিস্ট্রেশন ফিজ, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার একটা কন্ট্রাক্টরকে রেজিস্ট্রেশন করার জন্য ডকুমেন্টস দরকার। 7 নম্বরটা হলো। 8 নম্বরে কি বলেছে? ডিফারেন্স বিটুইন আইটেম রেট কন্ট্রাক্ট এবং লামসাম কন্ট্রাক্ট। আইটেম রেট কন্ট্রাক্টে কোনো ডিটেলস ড্রয়িং দরকার হয় না, কিন্তু লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে ডিটেলস ড্রয়িং দরকার হয় যখন কন্ট্রাক্টটা অ্যালটিং করছে, মানে যখন কন্ট্রাক্টটা আমি করতে বলছি। আইটেম রেট কন্ট্রাক্টটা সবসময় লার্জ ওয়ার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লামসাম কন্ট্রাক্ট হচ্ছে স্মল ওয়ার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আইটেম রেট কন্ট্রাক্ট হচ্ছে গভর্নমেন্ট কাজের জন্য অ্যাপ্লিকেবল, লামসাম কন্ট্রাক্ট হচ্ছে প্রাইভেট কাজের জন্য অ্যাপ্লিকেবল। আইটেম রেট কন্ট্রাক্টে কম্পারেটিভ স্টেটমেন্ট রিকোয়ার্ড হয়, লামসাম কন্ট্রাক্টের ক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট রিকোয়ার্ড হয় না। 9 নম্বর কোশ্চেন দেখো, এক্সপ্লেন এনি 4 সিচুয়েশন হোয়েন কন্ট্রাক্ট ইজ টার্মিনেটেড। এমন কয়েকটা সিচুয়েশন বলো যেখানে তোমার কন্ট্রাক্টটা টার্মিনেট করা যাবে। এখানে কি কি সিচুয়েশন হতে পারে? পলিসি চেঞ্জ যদি হয়, নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ওয়ার্ক সাইট অর এনি আদার অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন বিফোর স্টার্টিং দ্য ওয়ার্কটা শুরু হওয়ার আগে যদি কোনো সাইটই অ্যাভেলেবেল না থাকে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সমস্যা হলো, ঠিক আছে, বা পলিসি যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টে টার্মিনেট হতে পারে। যদি কাজ শুরু করার আগে কন্ট্রাক্টরের সাডেন ডেথ হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যায়। The contract can be terminated due to the condition beyond the control of contractor to perform the work. এক্সাম্পল আর্থওয়ার্ক অ্যান্ড ফ্লাড। যদি কোনো আর্থওয়ার্ক চলে আসে বা ফ্লাড চলে আসে, সেক্ষেত্রে ওই সাইটে কাজ করার উপযুক্ত যদি না থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেটেড হয়ে যায়। আবার এমন একটা সিচুয়েশন ঘটে যেখানে ওনার আর কন্ট্রাক্টর দুজনেই মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট করে নেয় যে কাজটা আর করতে হবে না, এবং কন্ট্রাক্টর যে কাজটা ওয়ার্ক ডান করে থাকে সেই কাজের পেমেন্ট কিন্তু ওনার বা গভর্নমেন্ট করে দেয়। তো সেই সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেটেড হয়ে যায়। তাহলে টোটাল 10টা কোশ্চেনের আমি সলিউশন এক্সপ্লেন করলাম, এবং এই 10টা কোশ্চেন তোমাদের আপকামিং যে এক্সাম আছে সেই এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, এবং তোমরা আমার পাশে থাকো। তো তোমরা যদি কেউ আমার কাছ থেকে এই কোশ্চেনের সলিউশনগুলো নিতে চাও, তাহলে তোমরা আমার টেলিগ্রাম যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রামে তোমরা অ্যাড হয়ে যেও, এবং তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবে যে এই কোশ্চেনটা স্যার পাচ্ছি না, বা এই সলিউশনটা দিলে ভালো হতো, তো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব।